আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। আজকে 11ই জুলাই যশোরে এনসিপির পদযাত্রা চলছে। তো বরাবরের মতো হাসনাত আব্দুল্লাহ তার মানে কথাবার্তা গুলোতে সেই হুমকি ধমক এগুলো চলছেই আর কি। তো সেই জন্য হাসনাত আব্দুল্লাহর একটি কথা নিয়ে আমি একটু আলোচনা করব, কারণ আগামী বাংলাদেশ গঠনের জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তারা যেভাবে বলছে তার ফলাফল কি হবে, আর একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের মানুষ যে সংগ্রাম করছে তার সঙ্গে তাদের আসলে বাস্তবতার কোনো ফারাক আছে কিনা, ওই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলটি এবং পেজটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা একটু প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখুন, হাসনাত আব্দুল্লাহ যশোরে যেটা বলেছেন সেটা হলো এই যে বাংলাদেশে নির্বাচন আমরা চাই, কিন্তু সংস্কার বিচার এবং এর পূর্বে কোনো নির্বাচন হবে না, তার আগে সংস্কার হতে হবে, বিচার হতে হবে, এইগুলো হতে হবে। আচ্ছা, তা যদি না হয় তাহলে প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থান ঘটানো হবে, আর একটি বিপ্লবের মধ্য দিয়ে সেটা আদায় করা হবে। এই যে আমি ঘুরে ফিরে বিভিন্ন সময় এদের মুখে বলি আরেকটি বিপ্লব, এই কথাটা কিন্তু আমার কাছে মনে হয় একেবারে বাচ্চা সুলভ কথাবার্তা। কেন? আসলে তারা বাচ্চা, তাদের বয়স অনেক কম, তাদেরকে অনেকে শিশু পর্যন্ত অনেকে বলছে। এগুলো বাড়াবাড়ি, এগুলো ঠিক না। তাদের বয়স কম, এটা ঠিক আছে। তারা এখনো যুবক বা তরুণ যাই বলেন না কেন, তাদের বয়স কম, এখনো পর্যন্ত তারা রাজনৈতিক ম্যাচুরিটি অর্জন করেনি, কোনো সন্দেহ নাই এটাতে। হ্যাঁ, তবে তরুণের মাঝে যে তেজ আছে, তরুণের তেজ বিজয় অর্জনের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আমরা কাজী নজরুলের অনেক কবিতা পড়েছি যেখানে তারুণ্যের বিজয় গাথা বলা হয়েছে। কিন্তু তরুণরা বিজয় তখনই অর্জন করে যখনই সেটা কোনো নৈতিক ভিত্তির উপর থাকে, সেইটাই। আজকে যে বিপ্লবটি হয়ে গেছে জুলাইতে, যে গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেটার সঙ্গে অর্থাৎ গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে একটি অভাবনীয় এবং সবচেয়ে বড় গণ অভ্যুত্থানটি বাংলাদেশে গত বছর 5 আগস্ট সংগঠিত হয়েছে। ঠিক আছে, এটা কোনো সন্দেহ নাই। এবং তার সামনে সারিতে নেতৃত্বে হাসনাতরা ছিলেন। বাট ওই গণ অভ্যুত্থানটি সংগঠিত করার জন্য হাসনাতের কৃতিত্ব, আমি যেটা মনে করি, সেই জায়গাটাতে 1/4 নয়। কারণ 1/4 মানে 25%, 25%। আমি এটা মনে করি বাদ বাকি 75% যে কৃতিত্ব, সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ বাংলাদেশের জনগণ। হাসনাতরা বলতে আমি বুঝাইছি তাদের যে এনসিপি যারা করছে এখন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা বিভিন্ন সংগঠনের থেকে তারা একটা যে মোর্চা গঠন করেছে, তাদের এই সংগঠনটা তারা বিভিন্নভাবে কোটা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে তারা সক্রিয় ছিলেন। আমি তাদেরকে একটা পার্ট, এবং তাদের বাইরে যারা এই আন্দোলনটি সংগঠিত করতে ভূমিকা রেখেছেন তাদেরকে বোঝাতে চাইছি, নিঃসন্দেহে সেটা 75%-এর উপরে হবে। কেন হবে? এই আন্দোলনটি যখন প্রায় স্থিমিত একটা আন্দোলন, সেই আন্দোলনটি কারা জাগিয়ে তুললো 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 জুলাই পর্যন্ত আপনাকে বুঝতে হবে, এবং এই সময়কার দিনগুলো স্মৃতিচারণ করতে হবে, ভিডিও অডিও দেখতে হবে, কোথায় কারা কি ভূমিকা রেখেছে, কি করে এই 10 দিনের মধ্যে আন্দোলন আবার ক্ষয়ে 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 আগুন ধরে গেল। এইটা কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোই করেছে। রাজনৈতিক দলের আদর্শের বা দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠন, যেমন শিক্ষক, উকিল, যেমন সাংস্কৃতিক কর্মী, যেমন ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন যারা রাজনৈতিক, বিশেষ করে বিএনপির সঙ্গে, বিএনপির এখানে নেতৃত্ব ছিল, কোনো সন্দেহ নাই। কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, সেখানে যে শিক্ষক নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ জাহাঙ্গীরনগরে বিএনপির একজন শিক্ষিকা, তিনি তার রুম থেকে
হাসিনা ছবি ফেলে দিলেন। তো এই সমস্ত ঘটনা প্রবাহ আছে, অনেক কিছু রয়েছে যার ফলেই কিন্তু আপনার 30 তারিখের পরে এসে আবার নতুন করে এই গণ অভ্যুত্থানের পরিবেশটা মানে ফিরে আসলো। তো এইটার পিছনে আর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা হলো মানে প্রায় 2 বছরের ইতিহাস। সেটা হলো 23 সালের আগস্ট মাস থেকে শুরু করে 23 সাল 22 সালের আগস্ট মাস থেকে শুরু করে 22 সালের 4-5 মাস, 23 সালের পুরোটা, এবং 24 সালের জানুয়ারি 7 জানুয়ারির যে ইলেকশন তার পরবর্তী সময়কালীন, এই সময়কালীন রাজপথের যে সংগ্রাম আন্দোলন, সেই আন্দোলনগুলোতেও প্রায় 40-এর অধিক মানুষ পুলিশের গুলিতে এবং আওয়ামী লীগের হাতে নিহত হয়েছে। এবং সেই সময়কার আন্দোলনগুলো যে কত তীব্রতর ছিল, যারা ওই আন্দোলনগুলোতে আমরা সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি চোখের সামনে, বলতে পারি। খুলনার প্রোগ্রামে মানুষ জীবনকে হাতে করে নিয়ে গিয়েছে, গুলি উপেক্ষা করে সারা পথে পথে মানুষের আওয়ামী লীগের গুন্ডাদের হাতে অস্ত্র, পুলিশের বাধা বিভিন্ন ভাবে উপেক্ষা করে মানুষ আহত হয়ে অনেকে মানে জীবন, খুলনার প্রোগ্রাম করতে যে মনে হয় সম্ভবত 2জন মৃত্যুবরণ করেছেন। এভাবে কিন্তু এক একটা প্রোগ্রাম বাস্তবায়ন করেছে দেশের মানুষ। গণ অভ্যুত্থান ওই 23 সালেই মানুষ দেখিয়ে দিয়েছে বিএনপির বিভিন্ন বিভাগীয় মিটিং গুলোতে। হ্যাঁ, তবে সরকার পতন হয়নি কেন, এই আলোচনায় আসতে গেলে আরো ডিটেলস অনেক আলোচনা আছে, আমি একটু সংক্ষিপ্ত বলে রাখি। সরকার পতন হয়নি, হয়তো বা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের এই যে ছাত্র সমাজ বা তরুণ সমাজ, ছাত্র সমাজ, যেটা বিএনপি মহাসচিব সেই সময় বারবার বলতেন, আমাদের সেই তরুণরা কোথায়, তোমরা জেগে ওঠো না কেন, আমাদের তরুণরা কোথায়, তোমরা জেগে ওঠো, এভাবে উনি বারবার বলতেন, অসংখ্যবার বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেকটা মিটিং এ যে ওই একটা কথা বলতেন, কারণ ওইখানে জনতার ঢল ছিল, বিএনপির মিটিং গুলোতে জনতার ঢল ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু যে ছাত্র সমাজ জেগে ওঠাটা দরকার ছিল, হ্যাঁ, সেই ছাত্র সমাজের জেগে ওঠাটা কিন্তু তারা 7ই জানুয়ারি একটা পাতানো ডামি ইলেকশন হয়েও গেল, তারপরেও সেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আজকে যারা এনসিপির নেতৃত্ব, তারা তখনও পর্যন্ত প্রতিবাদ করেনি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিরোধ গড়ে তোলেনি। তখনও পর্যন্ত বিএনপির মহাসচিব কিন্তু আহ্বান করে যাচ্ছিলেন, তোমরা জেগে ওঠো, তোমরা বেরিয়ে আসো। আপনারা তখন বের হননি। আপনারা যদি 7 জানুয়ারি ভোটের আগে বা কখনো, আপনারা বিএনপির অসংখ্যবার কিন্তু আহ্বান করেছে, ঢাকার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি মিটিং করেছে 23 সালে, প্রত্যেকটা মিটিং সাকসেসফুল করেছে, অনেকখানে মারামারি হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। আপনারা যদি বেরিয়ে আসতেন, গত ওই 23 সালে এই সরকারের পতন হয়ে যায়, অথবা 24 সালের 7 জানুয়ারি আগে এই সরকার পড়ে যায়। কিন্তু আপনারা তখন বের হননি, আপনারা তখন চুপ করেছিলেন এবং এই ছাত্রলীগের ছায়াতলে থাকতেন। আপনারা কেন আসেননি সেটা আপনারা জানেন, কারণ আপনারা ওই প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি। আপনারা মনে করেছেন যে আপনারা তখনকার যে ইলেকশন কি হয় হোক, আপনারা তখন তো আপনারা এটা নিয়ে ভাবেননি। তখন যদি আপনারা ভাবতেন না যে বিএনপি 28শে অক্টোবর ঢাকায় এসেছে, আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন তরফ থেকে আমাদের ওই ঝাঁপিয়ে পড়া প্রয়োজন বিভিন্ন ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে, আপনারাও তো সে দায়িত্ববোধ পালন করেননি। তা আপনারা শুধু বিএনপির ঘাড়ে দোষ চাপান কেন? আপনারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনটি সংগঠিত হয়, ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আন্দোলনের সাথে সম্পৃক্ত না হয় সেই আন্দোলন মানে সফল হয় না, ইতিহাস তাই বলে। তা আপনারা তখন আর তিনটা এই দামি ইলেকশন, ভুয়া ইলেকশন চোখের সামনে দেখলেন কি করে? আপনারা আপনারা না 28, কেউ 18 সালে ইউনিভার্সিটিতে ঢুকেছেন, কেউ 19 সালে ঢুকেছেন। আপনারা ভুয়া ভোট, আপনারা একটা না বুঝতে শেখা অবস্থায় 13 সালে একটা ভুয়া ভোট হয়ে গেছে। তো যাই হোক, এটা অনেক লম্বা ইতিহাস, কিন্তু আমি বলবো আপনারা অনেক পরে এসেছেন। 17 বছরের লড়াই, এমন পরিবার রয়েছে, এমন মানুষজন রয়েছে, তারা নিঃস্ব হয়ে গেছে, এরকম লক্ষ লক্ষ পরিবার। তাদের মানে ফ্যামিলির হিসাব করলে কেউ মানে একবার নিঃস্ব, তারা এখন অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে এই ফ্যাসিবাদের লড়াই করতে যায়। আপনারা 36 দিনে কিছুই করেননি। এমন অসংখ্য মানুষ বিএনপিতে রয়েছে, আমি জানি জামাতেও আছে, কিন্তু জামাতে সেই সংখ্যাটা বিএনপির তুলনায় অন্তত পক্ষে, মানে এটা যদি সত্যিকার অর্থে বলতে চাই, অনেক গুণ কম। কারণ জামাতের কর্মী সংখ্যা যা বিএনপির কর্মী সংখ্যা, মানে পার্থক্য অনেক বেশি। বিএনপি যদি 16টা মামলা হয়, জামাতের মামলা আছে 2টা, মানে রেশিওটা এইভাবে হয়েছে। তো
তো যাই হোক, এখন একটা কথা হলো, হাসনাত আব্দুল্লাহ আপনি কিসের এই যে বিপ্লবের ভয় দেখান? বিপ্লব হতে গেলে একটা কথা মনে রাখতে হবে যে গণ বিপ্লব মানে গণ, অর্থাৎ জনগণ এখানে সম্পৃক্ত হওয়া লাগে, জনগণ লাগে। আপনারা তখন আন্দোলন করেছেন, আর আমরা জনগণ হয়ে কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম। কোন সাধারণ মানুষ, কোন সাধারণ রাজনীতি করে এমন ফ্যামিলি ছাড়া কোন পরিবার থেকে মানুষ ওখানে যায়নি। সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত, সেটা হোক হেফাজত। আপনার সাধারণ মানুষ বলে কেউ কখনো ঘর থেকে বের হয় না, রাজনীতির মাঠে যায় না, তখন আমরা গিয়েছিলাম। আজকে আপনি আবার বিপ্লবের ভয় দেখেন, বিপ্লবের কথা বলেন, আবার বিপ্লব আপনি ডাকলে হবে না, এই জনগণ যাবে না। আর এরপরে আপনি যদি বিপ্লব ডাকেন না, যে জনগণ যাবে না সেই জনগণ যাবে কিন্তু আপনার বিপক্ষে। কারণ আপনি দেশটাকে এখন পুনর্গঠনের সময়, দেশটাকে গোছানোর সময়, দেশটাকে সংস্কারের মধ্য দিয়ে একটা দীর্ঘমেয়াদী অন্তত 10 বছর ব্যাপী একটা সংস্কারের মধ্য দিয়ে এই দেশটাকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দরকার। সেখানে আপনি আপনার নিজস্ব আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রতিদিন বিপ্লবের কথা বলবেন, এটা হবে না ভাই, বাংলাদেশে এটা আর হবে না। এইটা হতে গেলে যদি কোনো গভর্নমেন্ট, সেটা বিএনপি হোক, আদার্স কোনো পার্টি হোক, যারা সরকারে আসবে, তারা যদি আবার ওই শেখ হাসিনার মতো ভোট ডাকাতি করে, আবার যদি সেই মাপের লুটপাট, সেই মাপের খুন গুম করে, তখন জনগণ ভাববে। কিন্তু হঠাৎ করে কেন ভাববে, এটা বুঝতে হবে। আর বিপ্লবের কথা বলবেন না, গণঅভ্যুত্থানের কথা বলবেন না। কি করে আপনারা এই সামনের সংস্কার গুলো করা যায়, কি করে দ্রুত একটা ইলেকশন করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়া যায়, সেই সব কথা বলুন। দর্শক ভালো থাকবেন। আমার কথাগুলো যদি শুনে ভালো লাগে, আমার পেজটিতে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।